কোটা সংস্কার আন্দোলন দমাতে হাসিনার জুলুম নিপীড়ন শুরু হয় ১৬ জুলাই। এদিন থেকেই ছাত্র জনতার ওপর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি। সহিংসতায় প্রতিদিনই বাড়তে থাকে হতাহতের সংখ্যা। শুধু সরকারি হিসেবেই ১৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪৭ জনে। এসবের এক পর্যায়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা, যাদের দেখে অনুপ্রাণিত হন বর্তমান সদস্যরাও, যা শেখ হাসিনার পতনকে আরও ত্বরান্বিত করে। জুলাই অভ্যুত্থানে সাবেক সেনা সদস্যদের ভূমিকা নিয়ে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ, ঠিক তখনই আন্দোলন ঠেকাতে দলীয় ক্যাডারদের লেলিয়ে দেয় তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এসব উপেক্ষা করে একদিকে আন্দোলন আরও বেগবান হতে থাকে, আর অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রতিদিনই বাড়তে থাকে হতাহতের সংখ্যা। প্রতিদিনের প্রাণহানিতে ক্ষোভে ফুঁসে ওঠে সব শ্রেণী পেশার মানুষ, বাদ যাননি সাবেক সেনা কর্মকর্তারাও। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সাবেক এই সেনা কর্মকর্তারা। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা বাংলাদেশের মানুষের দেশ, কারো বাপের দেশ নয়। বিবেকের তাড়নায় গুম খুনের ভয়কে জয় করার সিদ্ধান্ত নিয়ে শুরুর দিকে রাজপথে নেমে আসেন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। পরে তাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হন। এভাবে মধ্য জুলাই থেকে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সংঘবদ্ধ হতে থাকেন তারা, যা অনুপ্রেরণা যোগায় বর্তমান সেনা সদস্যদেরও। নির্মম নিষ্ঠুরভাবে সেই ছেলে মেয়েগুলোদের উপরে অত্যাচার করে আমরা সইতে পারিনি, সহ্য করতে পারিনি। আমরা যখন আবু সাইদ 2 হাত তুলে দিল 17 জুলাই, মনে আছে আপনার? এইটা দেখে আমরা আমাদের বাচ্চাদেরকে ধরে রাখতে পারিনি। আমাদের ঘরের বাচ্চারা, ছেলে মেয়েরা, ইভেন আমাদের স্ত্রীরা, তারাও কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তখন। আর তাদেরকে থামানো যায়নি। এটা একটি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। বিশ্বাস করেন, আমরা প্রস্তুতি হয়ে নিছি, হয় বাঁচব, গাজী থাকবো, অথবা মরবো, অথবা হাসিনার জেলে যাব, গুম হব, খুন হব। এই প্রস্তুতি আমাদের ছিল। এবং সেনাবাহিনীকে অনুরোধ করি যে আপনারা দেশের বিরুদ্ধে কাজ যাবেন না, এই দেশটা কারো বাপের নয়। আমরা যেখানেই সম্মেলন করি না, তখন পরিস্থিতিটা এত বিরূপ ছিল যে আমাদের কাছে মেসেজ আসতেছিল যে তোমরা যদি এইভাবে সম্মেলন গোপনে বৈঠক করো, তা আমাদেরকে কিন্তু তুলে নেওয়া হবে, গুম করা হবে। অলরেডি রাস্তায় নেমে গেছে, এখন আর পিছনে ফেরার সময় নেই। কারণ এখন পিছনে ফুললেও আমাদের যে অবস্থা হবে, আর যদি এই আন্দোলন জড়িত না থাকে তাতেই অবস্থা হবে। কারণ অনেক নিরীহ ছেলেরা যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না, কোনো পলিটিক্সের সাথে জড়িত না, কিন্তু তারা একটা মানে রাইট কজের জন্য জীবন দিচ্ছে, সেখানে আমাদের বসে থাকার তো কোনো অবকাশ নাই। 18 জুলাই থেকে বিভিন্নভাবে ধারাবাহিক প্রতিবাদের পর 2 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রোহ ঘোষণা দিলে সরকারের বিভিন্ন এজেন্সি থেকে চাপ এলেও পিছু হটেননি সাবেক এই সেনা কর্মকর্তারা। কারণ ব্যানারটা নিয়ে যখন আমরা নামি, বাই দিস টাইম দেখি যে ডিউএইচএসে বেশ কিছু জাগরণ সৃষ্টি হয়েছে মিরপুর ডিউএইচএসে। তখন আমাদের ব্যানারটা নিয়ে যখন আমরা হাঁটা শুরু করি, তখন আমাদের পিছনে অনেক মিরপুর ডিউএইচএসের অনেক স্টুডেন্টস, যারা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা আমাদের সাথে যোগ দেয়। তখনই আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি সবাই একসাথে হয়ে গেছে মানসিকভাবে, কিন্তু এইটা হলো আমাদের এর মাধ্যমে প্রকাশ হচ্ছে যে তারাও আমাদের সাথে রয়েছে। আর্মি হেডকোয়ার্টার থেকে কোনো এক শাখা থেকে পরিষদকে বলা হলো কর্নেল হককে বলেন উনি যাতে আগামীকাল মিছিল বের না করেন। আমি বললাম, শ্রদ্ধেয় স্যার, আমাকে বলে দিন, যিনি ফোন করেছেন তাকে, যে আগামীকাল কর্নেল হকের দরকার নেই, বুলেট বের হয়ে গেছে, বুলেট আর ভিতরে প্রবেশ করবে না, আগামীকাল কর্নেল হক থাকবে না, কিন্তু এর চেয়েও বড় মিছিল বের হবে। স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের অবসান ঘটাতে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক একইভাবে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বে, এমনটাই প্রত্যাশা সাবেক এই সেনা কর্মকর্তাদের। আমলারা তো এখন ধরাছোঁয়ার বাইরে, তাদের কোনো জবাবদিহিতা নাই। আমলারই তো এখন দেশ চালাচ্ছে, উপদেষ্টারাও নয়, ডক্টর ইউনূসও নন, আর সেনাবাহিনী তো নয়, আমলারা দেশ চালাচ্ছে। আমলাতন্ত্র থেকে আমরা মুক্ত চাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।